আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা তুলে ধরব। পাশাপাশি পাকিস্তানের ভেতরে ইমরান খানকে নিয়ে কি চলছে এস্টাবলিশমেন্টের এবং পাক আফগান সীমান্তে ব্যাপক লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। আমরা সেইখানকার সর্বশেষ লাইভ আপডেট আপনাদের জানাবো। দর্শক, যদি শুনতে এবং দেখতে পেয়ে থাকেন আমাকে কমেন্ট করে একটু জানাবেন। আজকে সর্বাধিক অগ্রাধিকার পাবে চট্টগ্রামের বন্ধুরা। আমি এক একদিন এক একটা অঞ্চলের বন্ধুদের দেখতে চাই। চট্টগ্রামের পেয়েছি, জি, খুব শিগগিরই চট্টগ্রাম সফরে আসছি। আল্লাহ সুস্থ রাখলে, বাঁচিয়ে রাখলে 12-13 তারিখে চট্টগ্রামে ঢুকবো এবং আমি ঘোষণা দিয়েছি সন্দ্বীপের বন্ধুদের উদ্দেশ্যে যে এবার সন্দ্বীপ ঘুরতে আসবো। অনেকেই সন্দ্বীপের কথা বলেছেন। চারদিকে পানি, মাঝখানে একটা দ্বীপ দেখতে চাই। সন্দ্বীপের মানুষরা নাকি খুব ভালো রান্না করে। দর্শক, চলে যাচ্ছি মূল খবরে। প্রথমে বাংলাদেশের প্রসঙ্গ আপনাদের তুলে ধরছি। আজকে প্রথম আলোর একটা দুর্দান্ত খেলা দেখলাম। প্রথম আলো যে খেলাটা সবসময় খেলে, আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়েও কথা বলবো, কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি জামায়াতকে আজকে মোটামুটি ধুয়ে দিয়েছে। সেই বিষয়টিও আমরা আলোচনা রাখবো। প্রথম আলো আজকে জরিপ চালিয়েছে। সেই জরিপে বাংলাদেশের মানুষ কাকে প্রধানমন্ত্রী দেখতে চান সেখানে তারেক রহমানকে এগিয়ে রেখেছেন এমন একটি জরিপ দেখেছি আমরা। পাশাপাশি আগামী নির্বাচনে মানে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায়, এটার উপর তারা একটা জরিপ করেছে। সেখানে বলছে জুলাই গণ অভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগকে বিনা শর্তে অথবা শর্ত দিয়ে নির্বাচনে চান বেশিরভাগ মানুষ। খেয়াল করবেন, একটি বড় অংশ অবশ্য আওয়ামী লীগকে ভোটে দেখতে চান না, তবে অধিকাংশ মানুষ আওয়ামী লীগকে ভোটে দেখতে চান। এটা 60%-এর উপরে দেখিয়েছে প্রথম আলো। অর্থাৎ আওয়ামী লীগকে যে কোনোভাবে আবারও রাজনীতিতে এস্টাবলিশ করার জন্য প্রথম আলো একটা কৌশল হাতে নিয়েছে। খেয়াল করবেন, ভালো করে একটু আপনি শুনবেন। জরিপে প্রশ্ন করা হয়েছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে আপনার মতামত কি। এই প্রশ্নে 27.8% উত্তরদাতা বলেছেন বিনা শর্তে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দেওয়া উচিত। 26% উত্তরদাতার মতে শাস্তি ও সংস্কার হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে। 14.8% মনে করেন আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেওয়া যেতে পারে। তার মানে সকল জনগোষ্ঠীর মতামত এভাবে হোক আর সেভাবে হোক আর উল্টা করে হোক আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চান। যখন রাষ্ট্র বা বাংলাদেশের গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল মনে করছেন ফ্যাসিস্টদের এই নির্বাচন থেকে দূরে রাখা, যেহেতু বাংলাদেশে 3টি নির্বাচন হয়েছে যেখানে আওয়ামী লীগ ছাড়া কেউ অংশ নিতে পারেনি, তাই জুলাই বিপ্লবের অংশীজনদের দাবি আগামী 3টি নির্বাচনে ঠিক একইভাবে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে। কিন্তু কৌশলগত কারণে বাংলাদেশের একটা লিডিং পত্রিকা প্রথম আলো তারা এই চালাকিটা করেছে। যে কোনোভাবে তারা বাংলাদেশের ডিপ স্টেটকে বোঝাবার চেষ্টা করছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে দরকার। এটা তারা কৌশলটা ব্যবহার করেছে। আরেকটা প্রশ্ন তারা করেছে এভাবে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার গঠিত হবে এর প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাবনা বেশি দেখছে মানুষ। আর প্রায় 1/4 মানুষ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন। ওই জরিপটিতে প্রশ্ন করা হয় বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি বলে মনে করেন। এই প্রশ্নের জবাবে সবচেয়ে বেশি 47.5% মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মত দিয়েছেন। আমি
খবরটিতে খুশি হয়েছে, যদি এটা 50-এর উপরে হতো আরো বেশি খুশি হতাম। কিন্তু প্রথম আলোর প্রতি আমি খুশি হতে পারি না। কেন পারি না? প্রথম আলো যখন ডাকসুর জরিপ চালিয়েছে তখন আমরা দেখেছিলাম শিবিরকে 3 নম্বরে রেখেছিল, 1 নম্বরে ছাত্র দলকে। এবং যখন রেজাল্ট হয়েছে দেখা গেছে শিবির 1 নম্বরে গেছে, শুধু না বিএনপির চেয়ে 3 ভাগ বেশি ভোট পেয়েছে। অর্থাৎ শিবির যদি 4 ভাগ পায়, বিএনপির ছাত্রদল 1 ভাগ পেয়েছে, মানে 3 ধাপ এগিয়ে ছিল শিবির। তার মানে প্রথম আলো যে জরিপগুলো করে আমাদের ধরে নিতে হবে তার উল্টোটা। এখন আমার নেতা তারেক রহমানকে বিজয়ী করেছেন বলে আমি খুশি হয়ে প্রথম আলোকে অ্যাপ্রিসিয়েট করবো, বিষয়টা এরকম না। আমি চাই তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী হন, এটা আমার মনে প্রাণে বিশ্বাস তিনি হবেন। কিন্তু প্রথম আলোর এই জরিপটি বিএনপিকে একটা ট্র্যাপে ফেলতে পারে আমার মনে হয়। প্রথম আলো বিএনপিকে বোঝাচ্ছে আগামীতে আপনারা ক্ষমতা আসছেন, জনমত জরিপ এটা এটা এটা। বেসিক্যালি এই জরিপ কতটুকু সত্য? প্রথম আলো বাংলাদেশে এরকম বহুত বড় বড় অঘটন ঘটায় তারা এই গণমাধ্যমটিকে ব্যবহার করে। তারা 1/11 ঘটিয়েছিল, তারা তারেক রহমানকে বিনা প্রমাণে খাম্বা থেকে শুরু করে মানে বিভিন্ন দুর্নীতির সাথে সম্পৃক্ত করেছিল এবং তারেক রহমানের বিরুদ্ধে অজস্র সংবাদ পরিবেশন করেছে। সেই প্রথম আলো এখন ভিন্ন সুরে কথা বলছে, মানি আমাদের ধরে নিতে হবে এটা নেপথ্যে অন্য কিছু থাকতে পারে। আজকে প্রথম আলোর জরিপটি নিয়ে আমি খুব বিস্তারিত আলোচনা এই কারণে করলাম না, এই জরিপটিকে আমি একেবারেই নিতে পারছি না। কেন পারছি না? বাংলাদেশের মানুষ শেখ হাসিনা বা আওয়ামী লীগকে আবারও নির্বাচনে দেখতে চান। এটি প্রথম আলোর জরিপটা সম্পূর্ণ ভুল বা মিথ্যা বা বানোয়াট মনে হচ্ছে। কারণ প্রথম আলো সেই কাজটি করেন যে কাজটি তাদেরকে ওই দিল্লি থেকে প্রেসক্রিপশন দেওয়া হয়, দিল্লি থেকে তাদেরকে সাজিয়ে দেওয়া হয় কোন কাজটি করতে হবে। আপনি যদি মনে করেন প্রথম আলো বা ডেইলি স্টারের অফিসটি হলো একটা ভারতীয় এম্বাসি, একদম কনফার্ম ধরে রাখেন। একটা সময় আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন অবসর সময় আমি লেখালেখি করতাম, তো এই প্রথম আলোতে তখন আমি কন্ট্রিবিউশন করতাম, মানে যেটাকে আমরা কন্ট্রিবিউটর বলি। তো এই সময় বিভিন্ন বিষয়ে আমাদেরকে দিয়ে মানে পরিকল্পনা মাফিক আমাদেরকে দিয়ে লেখানো হতো, এটার জন্য আমাদেরকে অর্থ দেওয়া হতো। তো আমরা এই কন্ট্রিবিউটররা কি করতাম, বিভিন্ন যারা ইউনিভার্সিটিতে পড়তাম তারা অবসর সময় এখানে লেখালেখি করতাম। আমার এখনো মনে আছে, তো আমি একদিন একটা বৈঠকে আমাদের যে মানে আপনার মিটিংগুলো হয়, সেই সাপ্তাহিক মিটিংয়ে মতি ভাইকে সালাম দিছিলাম। উনি পারেন আমার ঘাট ধরে বের করে দেয় সালাম দেওয়ার কারণে, এই তুমি কি জঙ্গি, তুমি কি মৌলবাদী, গুড মর্নিং, গুড নাইট, গুড আফটারনুন এইটা চলবে, প্রথম আলোতে সালাম চলবে না। আমি সেই দিনই বুঝলাম প্রথম আলো কি জিনিস। এর পরের দিন আমি আর প্রথম আলোতে আসিনি, চলে গেছি আরেকটি দৈনিকে। এরপর ইউনিভার্সিটি শেষ করে আমি চলে যাই সরাসরি চ্যানেল 1-এ। তারপর লম্বা প্রায় 20-22-23 বছরের টেলিভিশন সাংবাদিকতা, তারপর লন্ডন। তো এই কথাটা কেন বললাম আপনাদের? প্রথম আলোর যে চরিত্র, প্রথম আলো মেরিল প্রথম আলো নিয়ে কি করে, কিভাবে তারা তাদের অ্যাওয়ার্ড দেয়, এর ভেতরে অনেক কিছু নিজ চোখে দেখেছি আমরা। আজকে প্রথম আলো নিয়ে আলোচনা করতে আসছি না, আসছি প্রথম আলোর জরিপে কেউ বেশি খুশি হয়ে মিষ্টি বিতরণ করবেন না। প্রথম আলো তাই বলে যা সমাজ থেকে উল্টোটা। প্রথম আলোর প্রতিটি কাজে একটা মিশন আছে এবং দিল্লির প্রতিটি ইশারাকে বাস্তবায়নের দায়িত্বটা প্রথম আলো পালন করে। সো এই জরিপকে আমরা নিতে পারছি না, তবে বিশ্বাস করি আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে আসবেন আমাদের দেশনায়ক তারেক রহমান। তবে জামাত একটা ভালো অবস্থায় থাকবে এটাও আশা রাখি, কারণ তাদেরকে প্রয়োজন। একটা শক্তিশালী বিরোধী দল না থাকলে বিএনপির যে অবস্থা দেখতে পাচ্ছি, এটা কি করবে দেশের আল্লাহ ভালো জানে। সো একটা শক্তিশালী বিরোধী দল আমরা দেখতে চাই। আসেন 2 নম্বরে আরেকটা বিষয় আছে, আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি তার একটা বক্তব্য আজ শুনলাম। তিনি জামাতকে বলছেন তাদের পাখনা গজিয়েছে, আর বিএনপিকে মোটামুটি তারেক রহমানকে তো একদম চোর বাটপার বানিয়ে দিয়েছেন। আমি নাসিরউদ্দিন পাটোয়ারির কয়েকটা বক্তব্যের কোডিং অংশ বলছি। তিনি বলছেন যে জামাত ইসলামের পাখনা গজিয়েছে, তারা ধর্ম নিয়ে ব্যবসা করছে, তারা ইসলামের নামে অন ইসলামিক কাজ করছে, তারা ভারতের তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছেন, ব্লাব ব্লাব ব্লাব। আর তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছেন যে
একজন নাকি দেশের দুর্নীতি বন্ধ করবেন, অথচ 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে। যিনি নিজে দুর্নীতির বরপুত্র, তিনি নাকি দুর্নীতি বন্ধ করবেন। এবং এবং তারেক রহমানকে নিয়ে তিনি যথেষ্ট, কি বলবো, নামটি উচ্চারণ না করলেও ন্যাক্কারজনক শব্দ ব্যবহার করেছেন। আমি নাসিরুদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে বলতে চাই, ভাষার ব্যবহার শিখতে হবে। আপনারা কার বয়কার বা ল ছিঁড়ছেন আমরা জানি, আমাদেরকে কি বলবো, অন্য কিছু শেখাবেন না। নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে বিএনপি জামাত নাকি আন্দোলনের শক্তি নয়, তারা নাকি আন্দোলনকে ব্যবহার করছে, বিপ্লবকে, মানে জুলাই বিপ্লবকে ব্যবহার করছে। এদের নাকি ভূমিকা ছিল না বড় রকম। আমি নাসিরুদ্দিন পাটোয়ারিকে বলি, এই রাষ্ট্রে বিপ্লবের পর সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে কে? এনসিপি নামক একটি দল। তারা কিংস পার্টির মতো চরিত্রে ছিল, এখনো আছে। এই রাষ্ট্রে পোস্টার বয় আসিফ, নাহিদ, মাহফুজ হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, সেটা রেকর্ড আসতে শুরু করছে। ঠিক সময় মতো দেখবেন আপনারা কোন কোন দেশে এই টাকা সরানো হয়েছে, এরকমও তথ্য আমাদের কাছে আসতে শুরু করছে। আমরা সকল তথ্য হাজির করব ইনশাআল্লাহ। হ্যাঁ, বিএনপির কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ এসছে, তারা এটা দখল করছে, কিন্তু বড় মাপে বিএনপির বিরুদ্ধে বড় দুর্নীতির কোনো অভিযোগ কেউ দিতে পারবে না। জামায়াতের অবস্থাটি মোটামুটি পরিষ্কার, তারা বিভিন্ন ইউনিভার্সিটি বা রাষ্ট্রীয় কিছু জায়গায় তাদের লোক সেট করেছে, কিন্তু দুর্নীতির কোনো প্রমাণ তাদের বিরুদ্ধেও আসেনি। কিন্তু দুর্নীতির সবচেয়ে বড় যে ব্যক্তিগুলো কাজ করছে, মানে দুর্নীতি বলতে কি, আওয়ামী লীগ 15 বছরে যা করেছে, মাত্র 1.5 বছরে তাদের কাছাকাছি পৌঁছে গেছে, বা তাদের ছুঁই অবস্থা দুর্নীতির দিক থেকে। এই রাষ্ট্রের আমাদের উপদেষ্টা যারা বসে আছেন, এর মধ্যে ছাত্র উপদেষ্টারাও আছে। এবং বিপ্লবের নাম করে যারা রাজনৈতিক দল বানিয়েছেন, কোত্থেকে কিভাবে থ্রেড দিয়ে টাকা নিচ্ছেন, কোত্থেকে কি, এগুলো কিন্তু বেরিয়ে আসতেছে। তো এই বিপ্লবকে ব্যবহার করে বিএনপি না ক্ষমতায় বসছে, জামাতও ক্ষমতায় বসেনি। তারা ক্ষমতার জন্য রাজনীতি করছে, ভোট চাইছে, নির্বাচন চাইছে, কিন্তু বিপ্লবকে ব্যবহার করে একটি দল বানিয়েছেন কারা? এনসিপি। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়েছে কে? এনসিপি। এবং এই নতুন দলে যেহেতু সবগুলো ফকিন্নির ছেলেরা আসছে, মানে গরিবের ছেলেরা আসছে, আমি আবার ফকিন্নি শব্দটার জন্য দুঃখিত, গরিব ঘরের নিম্নবিত্ত পরিবারের ছেলেগুলো রাজনীতি শুরু করছেন, তাদের আর্থিক সমস্যা ছিল, তাই তারা কয়েকজন ছাত্র উপদেষ্টাকে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে মোটা অঙ্কের টাকা তারা পকেটে নিয়েছেন, সেটা দিয়ে নাকি তারা রাজনীতি করছেন, এমন তথ্য আমাদের এজেন্সি থেকে আসছে। এখন চোরের মুখে বড় কথা না, বলে না চোরের মুখে রাম নাকি রাম নাম, বা চোরের মায়ের বড় গলা। নাসিরুদ্দিন পাটোয়ারি, আমি আপনাকে বলছি, তারেক রহমানকে উদ্দেশ্য করে কথা বলার আগে একটি সত্য কথা আপনাকে মনে রাখতে হবে। শেখ হাসিনার মতো একজন, মানে কি বলবো, ব্যক্তি গত 15 বছরে তারেক রহমানের বিরুদ্ধে একটি অপরাধ প্রমাণ করতে পারেনি দুর্নীতির। আর আপনি খবরপত্রের সেই শিরোনাম ধরে যদি তাকে অপরাধী বলেন, আগামী দিনে আপনাদেরকেও টেনে ধরা হবে। আপনাদের আসিফ মাহমুদ, আসিফ, মাহফুজ, নাহিদরা, বা আপনাদের আরো যারা সরকারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছেন নেপথ্যে, একদম সরকার গঠনের পর থেকে যারা বিভিন্ন জায়গায় পদায়নের জড়িত ছিলেন, কার থেকে কত টাকা নিয়েছেন, এগুলো বেরিয়ে আসতেছে। সো বুঝে শুনে কথা বলা উচিত, বড়দেরকে সম্মান করবেন। বিএনপির ভুল আছে, আমরা সমালোচনা করি যে বিএনপির মাঠ পর্যায়ে ব্যাপক চাঁদাবাজি চলছে, দখলদারিতা চলছে, কিন্তু তার মানে আপনি একেবারে জিয়া পরিবারকে কটাক্ষ করবেন প্রমাণহীন, এটা মানব না। আপনি জামাতের সমালোচনা করেন, জামাত হিন্দু প্রার্থী দিয়েছে, ব্যাখ্যা, রাজনৈতিকভাবে আপনারা একে অপরের সমালোচনা করেন, কিন্তু এই ভাষা না। জামাত বিপ্লবকে ব্যবহার করেছে বলে মনে হয় না। যদি জামাত বিপ্লব ব্যবহার করতো, তাদের সাদিক কাইমরা আজকে উপদেষ্টা থাকতো। এবং আপনাদের বাকচাষ কয়টা ভোট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছিলাম। তো আব্দুল কাদেরকে দেখেছিলাম, সাংবাদিক সমিতিতে আমার সামনে বসে আছে মাথা নিচু করে, তাকে ওই যে কফিটা ওইখানে বসে আমি খাইয়েছিলাম, আমি আর হামি বসেছিলাম, আব্দুল কাদের এসে দেখে মাথা নিচু করে বসে আছে। আমি কাদেরকে বললাম, তোমার ক্যারিয়ার তুমি নিজে ধ্বংস করছো। তাকে ব্যাখ্যা দিলাম সেদিকে না যায়। তো বিষয়টা হলো, আপনারা বিএনপি জামাতকে গালাগাল দিয়ে যদি মনে করেন যে আপনাদের দলকে জনপ্রিয় করবেন,
চ্যালেঞ্জ দিলাম, ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমার ভিডিওটা রেকর্ড রাখেন। আগামী নির্বাচনে এনসিপি একটি আসনও পাবে না বাংলাদেশের কোনো প্রান্ত থেকে। যদি একটি আসনও পায়, আমি সাংবাদিকতা ছেড়ে দেব। হ্যাঁ, পেতে পারে যদি বিএনপি জামাত করুণা করে কোনো একটি জায়গায় তাদের ছাড় দেয়। কিন্তু ভোটে একটি কমিশনার, মানে পৌরসভার কমিশনার বা ইউনিয়নের মেম্বার হওয়ার যোগ্যতা হয়নি এনসিপি। কারণ 15 মাসে এনসিপি এমন কিছু দেখাতে পারেনি এই দেশকে যে মানুষ তাদেরকে ভোট দেবে। একদম সহজ কথা বলছি। তারা তাই করছে, পূর্বে যারা দা করে গেছে তারা কেবল লুটপাট করছে, আর একটা দল বানিয়েছে, আর শুধু খোঁচাইছে মানুষকে। সো নাসিরুদ্দিন পাটোয়ারিকে বলছি, ভাষা ব্যবহার শেখেন। যত সুন্দর ভাষা ব্যবহার করবেন, মানুষ আকৃষ্ট হবে। এরকম অন্য দলকে খুঁচিয়ে, অন্য দলকে আঘাত করে, অন্য দলের নামে প্রোপাগান্ডা ছড়িয়ে, মিথ্যাচার করে নিজের দলকে কখনো জনপ্রিয় করা যায় না। এটা শিষ্টাচার বা সভ্যতার অংশ নয়। নতুন প্রজন্ম বা তরুণ প্রজন্ম চায় শিষ্টাচার, সৌন্দর্য, ভদ্রতা, শ্রেষ্ঠত্ব। আপনি আপনার ভাষা দিয়ে মানুষকে আকৃষ্ট করবেন। যদি পূর্বের মতো আপনিও কাদা ছোড়াছড়ি করেন, তাহলে আমরা বলবো আপনাদের জন্য লাল কার্ড। দর্শক, শেষ প্রসঙ্গ হলো পাকিস্তান। ইমরান খানের বোনেরা আজকেও আডিয়ালা জেলে আসবেন ইমরান খানের সাথে দেখা করার জন্য, আসছিলেন। কিন্তু পুরো আডিয়ালা জেলের আশপাশে রাষ্ট্রের সকল নিরাপত্তা বাহিনীকে সেট করে দিয়েছে আসিম মনির সরকার। রাইট কার, প্রিজন ভ্যান, চলকামান, আধুনিক যত অস্ত্র আছে, নিরাপত্তা বাহিনী সবগুলো নিয়ে হাজির আডিয়ালা জেলের সামনে। এরপর আডিয়ালা জেলের সামনেই সকল বাধা টোপকে ইমরানের 3 বোন সেখানে হাজির হন এবং সেখানে তারা এহতেজাজ, বিক্ষোভ শুরু করেন। আজকেও তাদেরকে, আমার রিপোর্ট, এই ভিডিওটি যখন করছি তখন পর্যন্ত আমি যেটুকু জেনেছি, তাদেরকে দেখা করতে দেয়া হয়নি। আদালতের নির্দেশ থাকার পরও আসিফ মনির, একজন সেনা প্রধান, ফিল্ড মার্শাল, তিনি অন্যায়ভাবে আইএসআইকে ব্যবহার করে জেল কর্তৃপক্ষের উপর চাপ প্রয়োগ করে ইমরানকে তার আইনি যে অধিকার সেটিও দেননি। এবং বলা হচ্ছে জেলখানার ভেতরে কোনো নিরাপত্তা বাহিনী ইমরানের দায়িত্বে নেই, যারা আছেন সব আইএসের এজেন্ট, মানে এজেন্সির লোকেরা, অর্থাৎ গোয়েন্দা বাহিনীর লোকেরা। তারা ইমরানের সাথে ভালো ব্যবহার করছেন না। দ্বিতীয় যে খবর সেটি হলো, পাক আফগান সীমান্তে ভয়াবহ আক্রমণ হয়েছে। আজও দুপক্ষেরই অজস্র সেনা মারা গেছে। পাকিস্তানের সূত্রগুলো বলছে কয়েকদিন ধরে, গতকালকে এবং কয়েকদিন ধরে আফগানের বিভিন্ন সন্ত্রাসী সংগঠন পাকিস্তানের ভেতরে আত্মঘাতী অ্যাটাক সহ বিভিন্ন ধরনের এক্সপ্লোজিভ অ্যাটাক করেছে। ফলে পাকিস্তান নিরাপত্তা বাহিনী, কাউন্টার টেররিজম, তারা আফগান সীমান্তের ভেতরে ড্রোন এবং আরো কয়েকটি পদ্ধতি ব্যবহার করে অ্যাটাক করেছে। এবং কয়েকটি সূত্র বলছে পাকিস্তানের আর্টিলারি, ট্যাঙ্ক আফগান সীমান্তের কাছে জড়ো হচ্ছে এবং পাকিস্তান আফগানের ভেতরে ঢুকে বড় কোনো অ্যাটাক করতে পারে এমন সম্ভাবনার কথা উল্লেখ করা হচ্ছে। তবে আজকের আফগান সীমান্তে যে ড্রোন অ্যাটাক হয়েছে, এই ম্যাসিভ ড্রোন অ্যাটাকে অজস্র আফগান সেনা বা আফগান নাগরিক মারা গেছে এবং আফগানদের পাল্টা অ্যাটাকে পাকিস্তানের এখন পর্যন্ত 6 জন জওয়ান, সেনা প্রাণ হারিয়েছে। পাকিস্তানের কয়েকটি সূত্র বলছে রাতে আরো বড় অ্যাটাক করতে যাচ্ছে পাকিস্তান এবং পাকিস্তান এই আক্রমণে আফগানের ভেতরে থাকা যে সন্ত্রাসী আস্তানাগুলো আছে সেগুলো টার্গেট করছে। এবং পাকিস্তানের পক্ষ থেকে একই অভিযোগ আবার করা হয়েছে যে আফগান সন্ত্রাসীদের অস্ত্র, অর্থ, মদত দিচ্ছে প্রতিবেশী দেশটি, অর্থাৎ দিল্লিকে দায়ী করছে। এবং পাকিস্তান বলছে আফগানিস্তান যদি এই রকম চোরাগোফতা বা আত্মঘাতী বা এই সন্ত্রাসী হামলা বন্ধ না করে, তবে পাকিস্তান তাদের বিরুদ্ধে বড় অভিযানে যাবে। আর সেই বড় অভিযানের আজকে সীমান্ত জুড়ে 2 দেশের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। এই গোলাগুলিতে অনেক মানুষ হতাহতের খবর আসছে। এখন পাকিস্তান আবারও নতুন করে ড্রোন বা যুদ্ধ বিমান বা এয়ার স্ট্রাইক চালিয়ে আফগানের যে ক্ষতি করেছে, এর প্রতিঘাতে আফগানরাও পাকিস্তানে অ্যাটাক করেছে। এই মুহূর্তে 2 দেশের সীমান্তে গোলাগুলি চলছে। এখন বলা চলে আফগান পাকিস্তানের মধ্যে আবারও একটা
যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, আর সেটার ফল নিচ্ছে আমাদের এবং পাকিস্তানের শত্রু দেশটি। তো এই মুহূর্তে আবারও বলবো, মুসলিম বিশ্বকে এগিয়ে আসতে এই দেশ দুটোর মধ্যে, যেন এই মুসলিম দুটো ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রের মধ্যে এই হানাহানি বন্ধ হয়। এতে করে ভারত ছাড়া আর কেউ লাভবান হচ্ছে না। দর্শক, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।